এই যে মশাই, সব প্যাসেঞ্জার তো নেমে গেল, আপনি কোথায় নামবেন? কি মুশকিল, এই যে বলি কোথায় নামবেন? হ্যাঁ, নামবেনটা কোথায়? লোকটির এই প্রশ্ন শুনে হঠাৎ আমার মনে পড়ে, আমার তো এখানে থাকার কথা নয়, আমি যাচ্ছি কোথায়? বলি আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? কোথায় যাবেন না বললে সঠিক ঠিকানায় পৌঁছবো কি করে? ঠিকানা এই তো পেয়েছি, 1 মিনিট দাদা। সজ্জাতীর্থ গ্রাম। হ্যাঁ, সজ্জাতীর্থ গ্রামে যাব। সজ্জাতীর্থ গ্রাম? আরে ওটা তো অনেক দূর, আর এ বাস ওদিকে যায় না। কি, ওদিকে যায় না? কিন্তু আমি তো জানি এ রুটের সমস্ত বাসগুলোই ওদিকে যায়, আর এই একটাই তো রাস্তা সজ্জাতীর্থ গ্রামে যাওয়ার। দূর, কে বললো আপনায়? ওখানে যাওয়ার অনেক রাস্তা আছে। আর হ্যাঁ, এই রুটের বাসগুলো যায় বটে, তবে এ বাস যায় না। আপনাকে কোথায় নামাবো বলুন, নামিয়ে আমরা বাড়ি চলে যাব। নামিয়ে দিবেন? না না, এদিকে খুব একটা আসেনি, কোথায় কি আছে না আছে ঠিক ঠিক জানি না। কি মুশকিল, নামতে তো আপনাকে হবেই, কারণ এ বাস ওদিকে যাবে না। না না দাদা, ও কথা বলবেন না। দেখছেন না, আমি 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 জায়গার নামও ঠিক করে বলতে পারছি না, চিঠি দেখে বলছি। আরে আপনি বুঝতে পারছেন না, ওই রাস্তা খুব একটা সুবিধার রাস্তা নয়, ওদিকে যাওয়া একদম ঠিক হবে না। সে না হয় ঠিক আছে, আপনাকে তো আর থাকতে বলা হচ্ছে না, আপনি যাবেন, আমি নামবো, আর আপনি চলে আসবেন। এ তো ভারী ঝামেলায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, চলুন, তবে হ্যাঁ, ভাড়া কিন্তু ডবল লাগবে। কোনো চাপ নেই দাদা, যত বলবেন আমি দিতে রাজি। কোনো মানুষের জীবনের চেয়ে টাকার মূল্য বেশি নয়। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি চিঠি দেখে বললেন ওই সজ্জাতীর্থ গ্রামে যাবেন, কেন? চিঠি দেখে কেন? আসলে ওই গ্রাম আমি কোনোদিন যাইনি, দেখিও নি কেমন গ্রামটা। এই চিঠি পৌঁছানোর জন্য আমি ওই গ্রামে যাচ্ছি। ও, আপনি তাহলে পোস্টম্যান, এখানে নতুন পোস্টিং হয়েছে তাই তো? না না, পোস্টম্যান না, এই চিঠির পিছনে এক গল্প আছে। গল্প? কিরম গল্প? প্রতিদিনের মতো আজ সকালেও আমি অফিস এসেছি। অফিসে এসে আমি আমার কাজগুলো মনোযোগ সহ করতে থাকি। হাতে একখান ল্যাপটপ, ল্যাপটপে কতগুলো অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে করতে আমার প্রায় বিকেল হয়ে যায়। সূর্য ডোবার আগে আমার ছুটি হয়। এইভাবেই আমার দিন চলে। কিন্তু আজ দুপুরের পর, মানে বিকেলে, হাতে একটা মাত্র অ্যাসাইনমেন্ট ছিল। ঠিক তখনই জানলা থেকে সাদা ধপধপে কাগজ উড়ে এসে আমার ডেস্কে পড়ে। উড়ে আসাটা ঠিক দেখিনি, তবে উড়ে এসে কাছে পড়তে আমার চোখ দুটোই সাদা রঙের কাগজের ওপর পড়ে। আমি আশ্চর্য সহ তাকাই, এ কি, এই কাগজ আবার কোত্থেকে এলো? না, আশেপাশে তো কেউ নেই, কেউ আমার সাথে ফাজলামো করছে না তো। কিন্তু মদনদা ছাড়া যে আমার সাথে কেউ সেরম ইয়ার্কি করে না। আর আজ তো মদনদা আসেইনি। আমার মনে হয় এই কাগজ ওই জানালা থেকে উড়ে এসেছে। এটা তো এক চিঠি বলে মনে হচ্ছে, দেখি তো। তারপর এই খাম খুলে চিঠি বের করি। চিঠির মধ্যে যে এত দুঃখ লুকিয়ে আছে আমি কল্পনাও করিনি। কি লেখা ছিল ওই চিঠিতে? কোন এক ছেলে তার বাবাকে লিখেছে, বাড়ি থেকে বেরিয়ে সে যে কি কষ্টের মধ্যে আছে, আমি যদি পড়ি এক্ষুনি কেঁদে ফেলবো। না না থাক, পড়তে হবে না, আগে কি হলো ওটা বলুন। তারপর ওই চিঠি পড়ে আমি নির্ণয় করি যে যখন এই চিঠি আমার কাছে এসেই পড়েছে, তখন এই চিঠি ওর বাবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যে করেই হোক এই চিঠি আজকের মধ্যে সঠিক স্থানে পৌঁছতে হবে। এই ভেবে আমি বেরিয়ে আসি। বাস স্ট্যান্ড এসে দেখি একটাও বাস নেই। আমি অপেক্ষা করি, আর তারপর আপনার এই এত বড় বাসের দেখা পাই। কোনো ব্যাপার না, আমি ওই চিঠিতে লেখা ঠিকানা খুব ভালো করে জানি। কি বলছেন আপনি, জানেন? হ্যাঁ, খুব ভালো করে। তবে একটা কথা বলি শুনুন, যেহেতু আপনি এই চিঠিটা নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে বা ঘরের মধ্যে অস্বাভাবিক কিছু দেখলে ছুটে বেরিয়ে আসবে, কেমন? কেন, হঠাৎ অস্বাভাবিক কিছু হতে যাবে কেন? না না, কিচ্ছু না, আগে আপনি যান, এই তো প্রায় পৌঁছে গেছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। যেভাবে আপনি আমার বলা কথাতে এত দূর চলে এলেন, যেভাবে আমায় ভরসা করলেন, এই রাত আমি কোনোদিনও ভুলতে পারবো না। না না ঠিক আছে, আমাদের কর্তব্যই এটা। ঠিক আছে দাদা, এখন তাহলে আসি। হ্যাঁ, যান, আপনারা বাড়ি যান। হ্যাঁ যাবো তো নিশ্চয়ই, তবে সাথে করে আপনাকেও নিয়ে যাব। কেন কেন, আমি কেন যেতে যাব? সে অনেক কথা, আপনি যান, ঘুরে আসুন, তারপর বলছি কেন যাবেন। ওনার হাবভাব কোনো মতেই আমার সুবিধের লাগছে না। আমার জন্য অপেক্ষা করবে? এরা কোনো কিডন্যাপার নয় তো?
না না, দ্বিতীয়বার দেখা করার প্রশ্নই উঠে না। আমি বরং চিঠি দিয়ে অন্য রাস্তা ধরে চলে যাব। কি হলো মশাই, যান, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, গ্রামে আজকাল এত বড় বড় বাড়ি তৈরি হয়ে গেছে, বোঝা যায় না। যাই, আর এখানে দাঁড়িয়ে লাভ নেই, ভেতরে গিয়ে চিঠিটা দিয়ে দিই। ভেতরে প্রবেশ করা মাত্রই দেখি চারিপাশে সব এলোমেলো, চামচিকের আওয়াজ, মাকড়সার জাল, কেমন যেন একটা ভূতবাড়ি বলে মনে হচ্ছে। অবশ্য পরিষ্কারই বা কে করবে, ছেলে তো আছে বিদেশে। তবুও ভেতরে আসার পর মনে কিন্তু কিন্তু ভাব জন্মেছে, এই নিষ্প্রাণ জায়গায় আদেও প্রাণী আছে। সব দেখতে পাচ্ছি, শুধু মানুষকে দেখতে পাচ্ছি না। হ্যালো, কেউ আছেন? চিঠি আছে, কেউ কি আছেন বাড়িতে? স্ট্রেঞ্জ, না কারো সাড়া শব্দ আর না কারো দেখা দর্শন। এসব কি হচ্ছে? ওই ছেলের বাবা আদেও কি এখানে আছে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় ছেলের নাম না নেওয়া পর্যন্ত ওর বাবা বেরোবে না। বলছি, পুলক রয় চিঠি পাঠিয়েছে। পুলক রয়, আপনার ছেলে। কি, আমার ছেলে চিঠি লিখেছে? আমার ছেলে? হ্যাঁ আঙ্কেল, আপনার ছেলে। কতক্ষণ থেকে আওয়াজ দিচ্ছি, আপনি শোনেননি কেন? আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো, নিয়ে চলো আমার ছেলের কাছে। এই আবার কেমন ব্যবহার? আমার প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই বলে চলেছে। না না, আমাকে পরিবেশটা খুব একটা সুবিধার লাগছে না। কি হলো, নিয়ে যাবে না? আসলে আঙ্কেল, আমি... ও, বুঝেছি, তোরা কেউই আমায় ওর কাছে নিয়ে যাবি না, তাই তো? না না আঙ্কেল, অমন কোনো কথা নয়। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলছিস? নেহাতি আমি এখানে বন্দি, নইলে কবেই কুলঙ্গারকে আমি শেষ করে ফেলতি। এ এ কি, এ আমি কি দেখছি? আঙ্কেল কোনো সাধারণ মানুষ নয়, উনি একজন ভূত। আমি তাহলে তখন ভূতের সাথে কথা বলছিলি? না, ভূত নয়, ভূত নয়, বদলার আগুনের জ্বলা এক আত্মা, এক বাবার আত্মা। এই ছেলে, মুক্তি কর আমায় এখান থেকে, মুক্তি কর। একবার ছাড়া পায়, তারপর দেখ আমি ওর কি হাল করি। কি হলো? হ্যাঁ, না মানে, আমায় কিছু করো না। আমি তো শুধু চিঠি পৌঁছতে এসেছি, কিন্তু এখানে এই ঘটে আছে। আমি জানতাম না, আমায় যেতে দাও। যাবে? কোথায় যাবে? তোর আর কোথাও যাওয়া হবে না, আমায় নিয়ে চল, নইলে আজ তুই শেষ। হ্যাঁ, কে কে বললো নিয়ে যাব না? নিশ্চয় নিশ্চয় নিয়ে যাব, নিয়ে তো যেতেই হবে। ওই ছেলে যা কাণ্ড করেছে, এরপর তো ওকে মারতেই হবে। অবশ্য নিয়ে যাব, কিন্তু আঙ্কেল, হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না, যাওয়া সম্ভব নয়, অনেকটা দূর। আমি আসলে আমার একটা বাইক এনেছি, ওটা নিয়ে আসি, এরপর একসাথে যাব। কি বলো? ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। কি মশাই, হলো চিঠি দেওয়া? না দাদা, আর ওসব কথা মনে করিও না। ও কি বিভৎস কাণ্ড! আপনি যদি না থাকতেন তাহলে দৌড়ে এতদূর পৌঁছতে পারতাম না। আচ্ছা, আপনি সব জানতেন না আগে থেকে, হ্যাঁ না? সব জানতাম। তাহলে বলেননি কেন? বলিনি কারণ বললেও আপনি তখন শুনতেন না, তাই যেতে দিলাম আর অপেক্ষা করলাম। আসলে কি হয়েছে দাদা? এই ঘর গত 10 বছর আগে এক জাঁকজমক ঘর ছিল, যেই দেখতো সেই গর্ব অনুভব করত। প্রেরণার স্রোত ছিল ওই বাড়ি, সবাই একসাথে মিলেমিশে থাকতো। এরপর ধীরে ধীরে ওই দাদুর ছেলে বড় হয় আর বিদেশে গিয়ে পড়াশুনো করে। বিদেশে থাকাকালীন ওই ছেলে এক বিদেশি মেয়ের প্রেমে পড়ে, তারপর ওখানেও সেটেল হয়ে যায়। ধীরে ধীরে সময় পার হতে থাকে, দাদু আর ঠাম্মার বয়স হতে থাকে। এরপর একদিন ঠাম্মি ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়। ওর ছেলেকে ফোন করা হয়, কিন্তু ছেলে আসতে পারবে না বলে দেয়, আর বলে ফোনটা কেটে দেয়। এই যন্ত্রণা সহ্য না করতে পেরে দাদু বিষ খেয়ে আত্মহত্যা করে। নিজের প্রাণ বিসর্জন দেওয়ার পরেও ওই ছেলে আসেনি। শেষ কাজ গ্রামের লোকেরা করে, কিন্তু ওই ছেলের প্রতি রাগের কারণটা দাদুর ক্রমশ বাড়তে থাকে, আর তাই মনে হয় ও স্বর্গ যায়নি। শুনেছিলাম ওই ছেলে এইভাবে চিঠি লিখে উড়িয়ে দেয়। আজ স্বচক্ষে দেখলাম যে সত্যি উড়িয়ে দেয়।
ভাই তুমি খুব জোর বাঁচা বেঁচে গেছো। বাঁচার বেঁচেছি ঠিকই, তবে এ কথা শুনে আমি যদি এতটা কষ্ট পাই, ওই দাদু তাহলে কতটা কষ্ট পেতে পারে। কি আর করবে, আজকালের ছেলেদের তো বেশিরভাগই এরম হচ্ছে, স্বার্থপর। কেন দাদা, কেন হয় এত স্বার্থপর? কই, আগে তো এরম ছিল না। হ্যাঁ, এরম দৃষ্টি জ্বালা আগে খুব কমই দেখা যেত। আর যাই হোক, লেখাপড়া করে বড় হওয়ার পর যার জন্য লেখাপড়া করতে পারলে তাদের ভুলে যেও না, তাদের অসম্মান করো না, নইলে ওই লেখাপড়ার সম্পূর্ণ ব্যর্থ। শুধু কি লেখাপড়া, আপনার জীবনটাই ব্যর্থ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ রেসপেক্ট ইউর প্যারেন্টস।